নারায়ণের দুই পুত্র ছিল, একটা হাজু এবং বানু। আমরা এমনি গোত্র লিখি, ভরদাস গোত্র লিখি। কামিনী বানায় না? আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে। আমি চলে এসেছি গারোয়ার পাহাড়ের পাদদেশে অবস্থিত বানাইপাড়াটা ঠিক আপনার পিছনে দেখতেছেন ভারতের বর্ডার। এই বর্ডারের পাশে এই গ্রামটা, আর এই গ্রামে অনলি একজন মাত্র বানাই থাকেন, আর বাকি পরিবারগুলো সবগুলো এই ভারতের ভিতরে চলে গেছেন। এখন আমরা শুধু এই একটা বানাইপাড়া, এই বানাইপাড়াটা আমরা দেখার চেষ্টা করব। তো চলুন দর্শক, দেখতে দেখতে আর এই যে প্রাকৃতিক পরিবেশ ঘুরতে ঘুরতে আপনাদের এখানে যাচ্ছি। এখান থেকেই দেখেন একটা শহর দেখা যাচ্ছে, এই যে পাহাড়ের উপরে একটা শহর দেখা যাচ্ছে। মুসলমানের কাছে বিয়ে হয়েছে। ও, গারোসেরি মুসলমানের কাছে বিয়ে হয়েছে। আর বানাই কই? বানাই একটা বাড়ি আছে এই পাশে, একটা বাড়ি আছে সীমারখানিটা। খালি একটাই বাড়ি আছে? একটা বাড়ি। নামেই বানাইপাড়া। দর্শক, এই বানাইপাড়া দেখতে এসে আপনারা দেখতেছেন একেবারে কি অবস্থা। এই যে এই বানাইপাড়া একেবারে বর্ডার ঘেঁষে যেহেতু এই পাড়াটা, এখানে কিন্তু খুব ভালো রাস্তা নেই, জুতে হাতে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতেছেন খুব খারাপ অবস্থা। দাদা, ওই কাঁটা তারের বেড়ার ওখানে যাওয়া যায় কি? হ্যাঁ, ওই সামন দিয়ে যাওয়া যাবে না? ওই যে ওই কাঁটা তারটা যে ওইদিকে যাওয়া যাবে না? একবারে ওইদিকে যাওয়া যাবে না? না, তো ঠিক আছে দাদা। এই যে আসলে কাঁটা তারের কাছে যাওয়া খুব রিস্ক, বিএসএফ থাকে, এই যে বিএসএফ ক্যাম্প আছে, যার কারণে আমরা কাছে যাইতে পারবো না। আর আমরা এই রাস্তা ধরেই চলে যাচ্ছি। আমরা বানাই যে একটা না দুটো পরিবার আছে, আমরা কিন্তু চলে এসেছি। আসলে গারো পাহাড়ি অঞ্চলে বানাইদের এখন পাওয়া যাচ্ছে না, তারা ম্যাক্সিমামই কিন্তু ইন্ডিয়া চলে গেছে। আর এখানে নারিতাবাড়ি, জিনেঙ্গাতি শুরু করে হালুয়াঘাট এবং ধুবাউড়া থানার মধ্যে এই দুইটা মাত্র বানাই পরিবার আছে। তো চলুন আমরা দেখতে দেখতে এই বানাই পরিবারে যাই। এই সীমান্ত জনপদ দিয়ে অনেক ঘুরেছি, বানাই সম্প্রদায়ের মানুষকে ওইভাবে খুঁজে পাইনি। আপনারা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম পালন করেন, কিন্তু তার বাইরেও আপনাদের অনেক নিজস্ব স্বাতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন কোচেদের রয়েছে পোশাক আশাকের বিষয়ের ভিতরে ভিন্নতা, তারপরে আপনার তাদের ভাষায় ভিন্নতা রয়েছে। এরকম কি আপনাদেরও ভিন্নতা? আমাদের ভাষা আছে। আপনাদের ভাষার নাম কিছু, খাদ্যাভ্যাস সবকিছু আমাদের আলাদা আলাদা। বানাই ভাষা, এটা আমাদের বানাই ভাষাই বলি আমরা। বানাই ভাষাই বলি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের অসমের মতো প্রায় হাজং ভাষা শুনছেন মনে হয়? হ্যাঁ, হাজংদের পাশাপাশি বানাই ভাষার পাশাপাশি পোশাক আছে। যেমন হাজংদের দেখছেন মনে হয়, হাজং পাতিং বলে না, আমাদের রাঙাপাতি, আমরা বলি রাঙাপাতি। এই যে দাদা অঞ্চলটার মধ্যে আপনারা রয়েছেন, এই অঞ্চলটাকে শুনলাম বানাইপাড়া বলে। আবার ভারতের ওই পাশে বানাইপাড়া, ওটাও বানাইপাড়া। মানে ওটা গ্রাম হলো নাম আলাদা, কিন্তু বানাইরাও যেহেতু অবস্থান করে, যার জন্য মানে নামটা বলে যে বানাইপাড়া। যেমন ওখানে ওই যে কিছু যেমন গারো সম্প্রদায়ের লোকেরা যেখানে বসবাস করে, ওটা হলো গারোপাড়া। ওইভাবে মানে বানাইপাড়া হয়ে গেছে। এই যে পাড়াটা, এই পাড়ার ভেতরে কি আরো অনেক বানাই ছিল? অনেক বানাই ছিল। যেমন আমি দেখি ওই যে কাছে আপনার ওই যে জায়গাটা গাবরাখালী, যে গারো পাহাড়, যে এখন পার্ক হচ্ছে, ওটার পাশাপাশি আমরা আছে ওই পার্কের ওখানে সব বানাই অধ্যুষিত এলাকাটা, বানাই অধ্যুষিত এলাকা, মানে ওই অঞ্চলটাই। এটা তো গারো পাহাড় নাম করার কথা ছিল না, এটা বানাই পাহাড় কথা বলা ছিল, কিন্তু এখন বানাইরা না থাকায় ওই গারো পাহাড় বলে আখ্যায়িত হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বানাইরা এই জনপদ ছেড়ে চলে গেল কেন? ওই 64 রাইটে 64 সালে সাম্প্রদায়িক 64 সনের রায়তের সাম্প্রদায়িক ওই দাঙ্গা হাঙ্গামা, বুঝতে পেরেছি। তারা এই দেশ থেকে তারা ঘর বাড়ি জ্বালিয়ে দিছে। এখানে গারো, হাজং, কোচ অনেক বসবাস ছিল অধ্যুষিত এলাকা, এখানে কোনো মুসলমানই ছিল না। তো তাদেরকে কি উচ্ছেদ করে এখানে মুসলমানদেরকে আনার উদ্দেশ্য ছিল? আনার উদ্দেশ্যই ছিল এটা, ওই পাকিস্তান সরকার তাই করছে, আদিবাসীদেরকে এখান থেকে বিতাড়িত করা, আর মুসলমানদেরকে এখানে স্থায়ীকরণ। মানে তারা সেটাই হয়েছে। যেমন 64 রাইটে চলে গেছে, তারা আমাদের সম্প্রদায়ের যে আপনার ভূমি সব কিছু লুটপাট করে নিয়ে গেছে ভূমিগুলো, তারা মানে যুদ্ধকল
তারা তাদের হস্তান্তর করছে। সবকিছু তারা দখল করে নিল। পরবর্তীতে আবার মনে হয় 64 রাইটের পরে দিয়ে ওই যে 5-6 মাস পর তো পাকিস্তান সরকার আবার দেখলো যে বলে না তাদেরকে ফিরে আনা যায় কিনা, আশ্বাস দিছে। যখন আসলো দেখা গেল মানে সম্পদ সব নেই, মানে সব বন্টন হয়ে গেছে, বেয়াত হয়ে গেছে, আত্মসাৎ হয়ে গেছে। তারপর আবার চলে গেছে মামলা সলভ করে তো কোনো লাভ। যেমন আমাদের এখানে দুবড় উপজেলায় এখানে যে খুব কমে যারা আসছিল চলে গেছে। আপনি বানাই সম্প্রদায় যদি যান দেখেন ওই সুনামগঞ্জ জেলায়, দুর্গাপুর, নেত্রকোনা জেলা, কলমাকান্দা, ওই সমস্ত এলাকায় আমাদের বানাই সম্প্রদায়ের এখনো রয়ে গেছে, অল্প, খুব অল্প। সবারই কিন্তু সবচেয়ে মানে বানাইরে মানে বেশি নিপীড়িত হয়েছে আর কি এখানে সংখ্যা দিক থেকে সব দিক থেকে। মানে এখন যে আপনারা এই যে দুটো একটা পরিবার এখানে রয়েছেন, এখন কি আর কোনো সমস্যা? না, এখন তো আর কোনো সমস্যা হচ্ছে না। আমরা তো মনে হয় দেশে যেমন সেই 64 পরে তো 71 আসলোই, তারপর 75 তো আমাদের এখানে অনেক কিছু হয়েছে, এটা তো জানেনি। জানি। তো এইভাবে আমরা তো সংগ্রাম করেই বেঁচে আছি। তো এখন আর আছেই কি যাবে, দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। এখন আমরা ওখানে গেলেও তো আমাদেরকে দেবে না, জায়গা দেবে না, সুতরাং আমাদের থাকতেই হচ্ছে। ও আচ্ছা, সংগ্রাম করে আমাদের চলতে হচ্ছে, সংগ্রাম করেই আপনাদেরকে বাঁচতে হচ্ছে। আরো থাকবো, সংগ্রাম করতেই। আচ্ছা দাদা, 1971 সালে বানাইরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে? প্রদীপ বানায়, অনিল বানায়, এরকম প্রমুখ অনেকে ছিল। আচ্ছা, অনেকে মারা গেছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সরকার না দিলে তো করার কিছু নেই। সরকার দিল না, ঠিক আছে, কিন্তু অনেক ইতিহাসবিদ আছে যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে কিংবা এই আন্দোলনগুলোকে নিয়ে গবেষণা করে, তারাও তো মানে বানাইদের কথাটাকে উল্লেখ করে। হ্যাঁ, এই তো দুঃখের বিষয়। ওনারা তো কোনোদিন এসে দেখেন নাই, বর্ডার বেল্টে এসে দেখেন নাই বানারা কি অবস্থান আছে, বানারা কি ওরা কোথা থেকে আসলো, কোনো গবেষকরা তো আসে নাই। এইটাই তো এটাই আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। মানে সম্প্রদায়ের জন্য দুঃখজনক। অনেক গবেষকরা গবেষণা অনেক করছে, হাজংদের করছে, গারোরা করছে, কিন্তু বানাইদের বেলায় মানে এরকম কিছু করেন নাই। তো প্রমোদ গুপ্ত ময়মনসিংহ ইতিহাসে, ওখানে প্রমোদ গুপ্ত আপনারা হয়তো বুঝছি বই পড়েন, সেই বইয়ে কিছু মানে উল্লেখ করে গেছেন আর কি। মাত্র দুটো পরিবার আছে, আর বাকি পরিবারগুলো বিভিন্ন দাঙ্গা, বিভিন্ন সময়ের যে দ্বন্দ্বগুলো ছিল পাকিস্তান, ভারত বা বাংলাদেশের সাথে, এই দ্বন্দ্বগুলোর মধ্যে অনেক বানাই তারা চলে গেছে ভারতে। পরবর্তীতে পাকিস্তানের সরকার আবার কিছু সুযোগ দেওয়ার কারণে আবার কিছু চলে আসছে, কিন্তু সবাই চলে আসেনি, আবার কিছু চলে আসে, আবার চলে গেছে। কারণ হচ্ছে তাদের যে জায়গা, জমি, সম্পদ, এগুলো তাদের কিন্তু অনেকেই দখল করে ফেলছে। এই যে এখানে এক বানাই দিদি দেখতেছি, দিদি কাজ করতেছে। দিদি কেমন আছেন? কেমন আছে? বোন আছে আপনার? ওখানে যা। ও, আপনার নাম কি দিদি? কামিনী বানাই। কামিনী বানাই না? দিদির বয়স কেমন দিদি? 84। ও আচ্ছা, আপনাদের বংশধর কি ভারতে গিয়েছে? অনেক আছে না? আপনারা জাননি? না, আপনারা জাননি? আমরা সম্পদ থেকে কেবল যাবে, মানুষ খাইতে আসে। আচ্ছা, এখানে সম্পদ আছে আপনাদের না? সম্পদ থেকে আমরা যেতে পারি, ওই জন্য জাননি। এখন যাওয়া আসা করেন না? না, তাই না। বোন ভাই এরকম আছে ভারতে? সব আছে, টাকা আছে, দাদা আছে, মামা আছে, ব্যক্তি আছে, অনেক সবাই আছে না? সবাই আছে। বেড়াইতে যান? যাওয়া যায় না? না, প্রিয় দর্শক, আপনারা যে দেখলেন, এই যে সামনে দিদির সাথে আমি কথা বললাম, ওই বাড়িটা আর হচ্ছে এই বাড়িটা হচ্ছে বানাই পরিবার। আর বাকি বানাই যত পরিবার এবং তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু ভারতে চলে গেছে। আমি এই বাড়িতে আছি বহুদিন হয়েছে, 50 বছর প্রায়। ও আচ্ছা, ওইটা আপনার বাড়ি? এইটা আপনার? আমার জমাশের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, নাম কি বললেন আপনার? আমার নাম বীণারঞ্জন দাস। বীণারঞ্জন দাস। ও, কাজে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো চলুন দর্শক, এই সাইডে একটা বর্ডার, একবারে বর্ডার ঘেঁষে যেহেতু এই বাড়িটা, আমরা একটু বর্ডারটা দেখার চেষ্টা করি। এই স্থানে যে বানাই পরিবারগুলো ছিল এখানে, তারা কিন্তু ঠিক ভারতের এই যে এই সাইডে চলে গেছে। আপনাদের আমি এখান থেকেই দেখানোর চেষ্টা করব।
বাংলাদেশ থেকে দর্শক যখন ভারতের কিছু বাড়িঘর দেখা যায় এবং সেই বাড়িঘরের কিছু মালিক যেহেতু বাংলাদেশিরা ছিলেন এবং তারা এখন ভারতে চলে গেছেন, যার কারণে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগার একটা বিষয় যে ওই দেশ থেকে কিছু লোক এই দেশে অনেক সময় আসে, আবার এদেশ থেকে ওখানে যা বসবাস করে। দেশ তাদের কাছে মনে হয় যে সীমানা শুধু কাগজ কলমে, তাদের বসতিটা এমন জায়গায় এমন সীমানার মধ্যে মনে হচ্ছে যেন এখানে কিছুই নাই। আপনারা দেখুন এই যে বাড়িঘরগুলো, এগুলো সবই বানাই পরিবার, একেবারে এত কাছে সীমানা, আপনারা সীমানাটাও দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর, একেবারে এত কাছে বানাই পরিবারগুলো। দিদি বললো যে ওনাদের জায়গা জমি থাকার কারণে ওনারা যেতে পারেননি, আর ওনারা দিদি আসলে বয়স্ক মানুষ, ওনারা বলে যে কেন যাবো, আমাদের জায়গা জমি আছে না। এটা আসলে অধিকারের বিষয়, আসলে জিনিসটা খুবই ভালো লাগছে আমার কথাটা শুনে। দাদা তো এটা একবারে পৈতৃক সম্পত্তি না? হ্যাঁ, পৈতৃক সম্পত্তি। আপনারা তো ওই যে আমরা সনাতন ধর্ম বলি সবাই, কুচারাও সনাতন, সনাতন না? আমরাও সনাতন ধর্ম। আর এই মন্দিরটা হচ্ছে আপনারা পারিবারিকভাবে এখানে পূজা দেন না? হ্যাঁ, পারিবারিক ভাবে। আর আমাদের লক্ষ্য বড় যখন দুর্গা পূজা হয় বা কিছু হয় তখন আমরা এই গ্রামের সাথে আর আমাদের তো কেউ নাই, যেরকম অনেক ব্যয়ের ব্যাপার স্যাপার আছে, আমরা ওই যে টেপিলা পাশের গ্রাম টেপিলাপাড়ার সাথে সংযোগ হয়ে আমরা দুর্গা উৎসব সর্বজনীন ওইটা ভুললে পারার সাথে না? টেপিলাপাড়ার সাথে। ও আচ্ছা, ওখানে কি এই হিন্দুরা আসে না? হ্যাঁ, বিভিন্ন এলাকাতে তো কোনো লোকজন আছে। দুর্গাপূজার সময় সবাই এক হ্যাঁ, দুর্গাপূজা হয়। কোচ আপনারা, তারপরে হিন্দুরা, হ্যাঁ, সবাই এক হয়ে যান না? সব তখন অনেক ভালো লাগে না? তখন খুব আনন্দ হয়। এই যে কীর্তন গেলে কিছুদিন আগে মাস আবার কষ্ট লাগে না যে এই যে আমরা এই কোচ হিন্দুদের সাথে করতেছি, যদি আমাদের জাতি আরো যদি হ্যাঁ থাকতো, আমরা করতাম, তারা করতো, আমরা করতাম, আরো আরো ভালো লাগতো না? হ্যাঁ। ভারতে তো যাওয়ার সুযোগ নাই না, ভারতে যাওয়ার সুযোগ নেই। ও আত্মীয় স্বজন মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে এই যে একটু রিকোয়েস্ট রিকোয়েস্ট করে, যদি কোনো অফিসার ভালো থাকে যে আসুক দেখে যাও। বিএসএফ কোনো অফিসার যদি ভালো থাকে ভালো তখন লাগে। সুযোগ সুযোগ হয় না? দেয়, নাহলে আর সুযোগ নেই। নাহলে হয় না। এই যে এত সম্পদ, এগুলো কি সব ওই ৭৫-এর পরেই দখল করে হ্যাঁ, নিয়েছে না? ৭৫ পরেই আমরা সব হারাই। তারা আগে ঠিক এই ছিল? যে বললাম না, ৭৫-এর অত্যাচারিত হয়ে আমার শ্বশুর গেল ইন্ডিয়াতে যাওয়ার পরে সব এটা পরিত্যক্ত সম্পত্তি বানাইয়া সব কবুলত দেওয়া দিয়েছে, যাতে ভূমিদের মানে ভূমিহীনদের মাঝে? হ্যাঁ, ভূমিহীনদের এটা কি সরকার দিল? না, সরকার পরিত্যক্ত সম্পত্তি, এটা কি সম্পত্তির মালিক না, সম্পত্তি ফাড়ায় রেখে গেছে ভারতে। সুতরাং সরকার সেটা তো পোষায় রিজা দিছে, কিছু পয়সা করে যে খাইয়া কাছের তারা এই কাম করছে। পরে আইসা তো মামলা মতো সম্পত্তি আবার ফেরত পাইছি, কিন্তু বিক্রি করে দিতে হয়েছে অনেক। এই এত ভয়টা কিসের ছিল বুঝলেন? এত বছর এই যে ৭৫ মধ্যে কাদির বাহিনী রেভলিউশন, থাকা যাবে না এখানে না? কাদির ভাই এক হইলো কাদির বাহিনী অত্যাচার, আর এক হইলো আমরা পার্শ্ববর্তী সবাই তো চায় যে এরা দূরে যেতে হলে অনেক সম্পদের মালিক হতে হলো, এটা হলো মূল উদ্দেশ্য। তো এখন ঠিক আছে না? এখন ঠিক আছে, এখন কোনো না, এখন উল্টা আমাদের মতো স্বাভাবিক হ্যাঁ, উল্টা ধাক্কা খেতে হবে। এখন যদি কিছু হয়, উল্টা ধাক্কা খেতে হবে। উল্টা ধাক্কা। উল্টা আমাদের এখন আপনাদের মনে হয় একটা সম্প্রীতি হ্যাঁ, আইন আইন পাস আপনারা হয়েছে, অধিকার পাইছেন। আইন পক্ষে আছে, তারপরে হইলো আর আমরা তো তখন কোনো 100 জনের সাথে একজন পারে না, আমরা 100 জনের সাথে একজন পারি নাই। এখন 100 জন আমরা একাই যথেষ্ট। একাই যাক দর্শক, শুনলেন দাদা এখন কিন্তু অনেক শক্তিশালী, যেহেতু আর দেশের মানুষ তাদের ওরকম যে হিংসাত্মমূলক মনোভাব ছিল এখন অনেকটা ভালো হয়ে গেছে না? সবাই সবার সাথে অনেক বাজারে ঘাটে গেলে সবাই সবার সাথে ভালো আছে। আর আগে তো সব আদিবাসীদের সহায় সম্পদ ছিল, আপনাদের সম্প্রদায়ের ইসলাম ধর্ম বলি যা অন্য ধর্ম বলি, তাদের সহায় সম্পদ ছিল, তারা সব বই রাখাত। প্রিয় দর্শক, দাদার সাথে কথা বললাম, উনিও যে অনুষ্ঠান সেখানেই করেন, আর হচ্ছে তাদের বড় বড় যে ধর্মগুলো হয়, যেমন দুর্গাপূজার যে একটা রীতি, তারা অনেক সময় এখন যেহেতু সনাতনী ধর্ম পালন করেন, তারা কিন্তু এখন এই দুর্গাপূজাগুলো এই পাশেই একটা বড় প্রতিষ্ঠান আছে, ওখানে যা করেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের দেখাই, এটা হচ্ছে তাদের এই দুই পরিবার মিলে জাস্ট এইখানেই কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠানটা করা হয়। দাদার সবচাইতে বড় দুঃখ যেটা, সেটা হচ্ছে দাদার 4 ছেলে, 2 ছেলে এখানেই চাকরি করে, আর 1 ছেলে ইন্ডিয়াতে, 1 ছেলে বাড়িতে থাকে, ঢাকায় চাকরি করে 2 ছেলে। এটা আসলে খুব মর্মাহত বিষয় যে ছেলে একজন ইন্ডিয়ায় চলে গেছেন, হয়তো ওই সময়কার প্রেক্ষাপটে পরবর্তীতে গিয়েছেন হয়তো আত্মীয় স্বজনের কাছে, উনি ওখানেই থাকে, আর বাকি 2 ছেলে এখানে চাকরি করতেছে, আর 1 ছেলে কৃষিকাজে ব্যস্ত।
দাদা, কোচেদের যেমন ধর্ম ছিল পূর্বে প্রকৃতি পূজা, তারা আপনার বিভিন্ন রকম প্রকৃতির দেবদেবী ইভেন নদী এগুলোর পূজা তারা করত, বন দেবীর পূজা করত, তাদের নিজস্ব কোনো ধর্ম ছিল না। পরবর্তীতে তারা সনাতন ধর্মে এসে সেটা নরনারায়ণ কোচের সময়ে, নরনারায়ণ কোচ যখন তাদের রাজা ছিল তখন তারা হিন্দু ধর্মের যে কটা 8টা গোত্র আছে তার মধ্যে ক্ষত্রিয় যে গোত্রটা সেটা বেছে নেয়। এরকম কি বানাইদেরও কি কোনো এরকম পরিবর্তন আসে, নাকি বানাইরা শুরু থেকেই সনাতন ধর্মের ছিল? শুরু থেকে বানাইরা প্রকৃতি পূজা কিংবা প্রকৃতি পূজা মানে তৎকালীন তো মনে করেন এখানে এলো বানায়রা, আমরা যারা দেখছি ওই যে আপনি যে ইতিহাস বলছেন, আমি তো ইতিহাস লিখছি, আমি তো কিছু লেখা লিখছি। হ্যাঁ, তো ওই যে নরনারায়ণের কথাটা আমি যে ঠিকই আছে, ওটা হলো তখন হলো কোচবিহার, ওই যে একটা ওখানে পাঞ্চাব নামে একটা ইয়ে প্রদেশ ছিল, ওই প্রদেশের একজন রাজা ছিল, রাজা নরনারায়ণ কোচ বর্মনটা লিখতে। তো ওইভাবে আর কি না আমরা বলছি যে বলে বিস্তারিত ওইভাবে ওই বংশ থেকে মানে উদ্ভূত হয়েছে সে বানায়। এবং হাজংরা বলছে যে তার অনেক গবেষকরা বলতেছে যে ওই হাজনগর থেকে আসছে, তখন আমরা বানায়রা বলতেছি নরনারায়ণের নাকি 2জন ছেলে ছিল, 2 পুত্র ছিল ওই রাজার, আচ্ছা, একটা হাজু এবং বানু। হ্যাঁ, তো এখন হাজুরে যেই বলুক না কেন, ওই বানু এবং হাজু তারা আবার 2 প্রদেশে যায় ওইখানে ওই বিবাহিত করে তারা অন্য অন্য সংসার করে তারপরে ওই যে বানুর পুত্রগণ ওরাই নাকি বানায় নামে আখ্যায়িত হয়েছে। আচ্ছা, আমরা এইভাবে মানে বইপত্রে পেয়েছি আর কি না, আচ্ছা, এরকম। তো ওইভাবে আমরা বানায়রা মনে করি যে আমরা বানায়রা মানে ওই বংশ তো ওই গোত্র থেকে আসছি, ওই বানুর থেকেই বানু থেকে আমরা বানু থেকে বানাই। আচ্ছা। আর ওই নরনারায়ণ কোচের আরেক পুত্র সে আলাদা হয়ে গেল। হ্যাঁ, ওটা তারা আলাদা হয়ে গেল। আমরা বানুরা ওই বানু থেকে বানুর বংশধররাই আজকে বানাই বলে আখ্যায়িত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গারো পাহাড়ের পাদদেশে বানাইপাড়া বানাইদের 2টা পরিবার নিয়ে ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।